যেতে পারে। এরপরে 5 অগস্ট পরবর্তী আমরা দেখলাম আসলে একটি ক্ষমতার অপসারণ কিংবা জোরপূর্বক জোরপূর্বক ক্ষমতা দখলের গল্প। তো এই সময়গুলোতে আওয়ামী লীগের পাশে কারা রয়েছেন, কারা কাজ করছেন এই দুর্দিনে, সেগুলোই আসলে আমরা জানতে চাই। আর সেজন্য এগুলো নিয়ে আলোচনা করবার জন্য আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এম সালাউদ্দিন, যিনি সাবেক ছাত্রলীগ নেতা। আমাদের মধ্যে রয়েছেন মাজেদা খাতুন আপা, আমাদের মধ্যে রয়েছেন সাকাউদ্দিন আহমেদ রাজন। আমি প্রত্যেককে আলাদা আলাদা ভাবে পরিচয় করিয়ে দেব যখন যার সঙ্গে আবার আমরা আলোচনায় যাব। তা আমরা সবচেয়ে প্রথম আসলে আলোচনা শুরু করতে চাই এম সালাউদ্দিন ভাইকে দিয়ে। তবে আলোচনা শুরুর আগে আমি আমার প্রডিউসারকে একটু অনুরোধ করবো একটি ভিডিও দেখানোর জন্য। তাহলে এই হতাহতগুলো হতো না, এই মানুষগুলো নিহত হতো না, এবং এই দেশের এই সম্পদগুলো নষ্ট হতো না। তাহলে যারা এই ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তাদের ভুল সিদ্ধান্তের কারণে এবং এই ছাত্র নেতৃত্বদের মধ্য থেকে কিছু কিছু মতলববাদ ছাত্রের এই সরকারকে ফেলে দেওয়ার যে চিন্তা ভাবনা, এই সরকারকে উৎখাত করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে তাদের এই কিছু কিছু নেতৃত্বের ভুল নেতৃত্বের কারণে আজকে এই বাংলাদেশের এই ছাত্রগুলো নিহত হয়েছে এবং এই সম্পদগুলো ধ্বংস হয়েছে। তারপরে দ্বিতীয়ত আসুন যে এই আন্দোলনে আমরা গতকাল থেকে আমরা যে ডিবিসি নিউজ, সময় নিউজ এবং বিভিন্ন নিউজগুলো দেখলাম যে এই আন্দোলনের ছক এবং পরিকল্পনা ছাত্র শিবির দীর্ঘদিন ধরে আঁকছিল। সময় নিউজ এবং ডিবিসি নিউজে একটি প্রতিবেদনে দেখা গেছে যে ছাত্র শিবির ঢাকা জেলার সাধারণ সম্পাদক সে তার ছাত্র শিবিরের কর্মীদেরকে নির্দেশ দিচ্ছে যে কোথায় কোথায় কিভাবে ভাঙচুর করতে হবে, কোথায় কোথায় কিভাবে ব্লক করতে হবে, কোথায় কোথায় কিভাবে হামলা করতে হবে। আহ সালাউদ্দিন ভাই, আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই আমরা। আপনার বলা কিছু কথা জুলাই মাসের এই যে কোটা আন্দোলন, ছাত্রদের একটি বৈষম্য উম, বিরোধী আন্দোলনের যে তারা ডাক দিয়েছিলেন, সেই সময় কিছু কথা আমরা শুনতে পাচ্ছিলাম। সেই সময় কিন্তু পুরো বাংলাদেশের মানুষ এক ধরনের আবেগ আপ্লুত হয়ে কিংবা একটি ফাঁদে পা দিয়ে, আবেগের ফাঁদে পা দিয়ে তারা কিন্তু আসলে বুঝতে পারেনি। কিন্তু আপনি ওই সময় জুলাই মাসে যে কথাগুলো বলেছেন যে এই আন্দোলনের পেছনে ছাত্র শিবিরের একটি ভূমিকা ছিল, সেটা আপনি কিভাবে বুঝতে পারলেন? মানে ছাত্রদের সকলে সমর্থন দিয়েছে, সেটা সমর্থন না করে আপনি কেন আসলে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছিলেন? জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বাংলা কথা অনুষ্ঠানের দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে সহ আলোচক আছেন রাজন ভাই সহ আপা সহ যারা আছেন, এবং আপনার এই চমৎকার আইডিয়ার জন্য, অসাধারণ একটি আইডিয়া নিয়ে আপনি প্রোগ্রামটি করছেন, এই জন্য আপনাকে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো বেসিক্যালি আমরা যে জিনিসটি জুলাই মাসে যখন ছাত্র আন্দোলনটি শুরু হয়, কোটা বিরোধী আন্দোলনটি শুরু হয়, তখন আমরা স্পষ্টতই দেখলাম আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত, আওয়ামী লীগ সরকারের যে স্ট্যান্ড ছিল, প্রধানমন্ত্রীর যে অবস্থান ছিল, যে সেটি উনি বলেছে যে কোটা এটা থাকবে না, কমে যাবে। এর আগে কিন্তু এর আগে কিন্তু শেখ হাসিনা এই কোটা বাতিল করে দিয়েছিলেন। তারপরে কোর্টের একটি রায়ের মাধ্যমে সেটি আবার ফিরে আসার একটা প্রক্রিয়া যখন শুরু হয়, তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু এই যে ছাত্রদের যে যৌক্তিক দাবি, সেই দাবির সাথে কিন্তু উনি একাত্মতা পোষণ করেছেন এবং বলেছেন যে তোমরা অপেক্ষা করো, কোর্টের আবার একটা সময় অপেক্ষা করো, তোমরা কোর্ট থেকে রায় আসবে, আশা করি যে তোমরা সেই রায়ে সন্তুষ্ট হবে, এটা থাকবে না। মানে একরকম আপনি বলতে পারেন যে ছাত্রদের যে দাবি, মূল দাবি যে কোঠা থাকবে না বা কোটার একটা যৌক্তিক সমাধান হবে, সেটার সাথে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী দুজনেই সবাই একমত ছিলেন। কিন্তু বেসিক্যালি আমরা যখন স্পষ্টত দেখতে পেলাম যে আমরা তো দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি, ছাত্র আন্দোলন করেছি, এবং আমাদের কানেকশনটা হচ্ছে একদম তৃণমূল পর্যায়ের বিভিন্ন জায়গার মানুষের সাথে আমাদের সম্পর্ক, তৃণমূলের সাথে সম্পর্ক, এবং সব জায়গায় আমাদের একটা যোগাযোগ আছে। তখন আমরা যখন স্পষ্টতই বুঝতে পারতেছি যে বেসিক্যালি এই কোটা আন্দোলনটা করা হচ্ছে, এটা একটা ডিজাইন করে করা হচ্ছে, যে এইটার উপরে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে যেন ব্যবহার করে যেন সরকার পতন আন্দোলনটা করা যায়।
এর আগে কিন্তু সরকার পতনের জন্য বিএনপি আন্দোলন করেছে, জামাত আন্দোলন করেছে, হেফাজত, শাপলা চত্বরে 5ই মে কি করেছে আপনারা দেখেছেন। সবগুলো আন্দোলনই ব্যর্থ হয়েছে। সবগুলো আন্দোলন যখন ব্যর্থ হয় তখন এরা সম্মিলিতভাবে এই উগ্রবাদী সংগঠনগুলো এবং বিএনপিও ছিল সাথে, জামাত শিবির সহ সকলে সিদ্ধান্ত নিল যে আমরা এই রকম একটি আন্দোলনের মাধ্যমে সকলকে সম্পৃক্ততা করে আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করব, সরকার হটানোর আন্দোলন করব। এবং কিভাবে নাশকতা করবে, কিভাবে বিভিন্ন স্থাপনায় আগুন দিবে, মানুষ হত্যা করবে, পুলিশ হত্যা করবে, পুলিশ বাড়িতে, এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজাইন ছিল, পরিকল্পিত ছিল। সো যখন আমরা স্পষ্টতই, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা কম বেশি বুঝি এবং যাদের যোগাযোগ আছে, আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি একদম দিবালোকের মতো ক্রিস্টাল ক্লিয়ার যে এরা সরকার পতনের জন্য একটা বড় ধরনের একটা মেটিকুলাস ডিজাইন আন্দোলন নিয়ে আসছে, যার মাধ্যমে এরা নাশকতা করবে, মানুষ হত্যা করবে, পুলিশ ফাঁড়িতে আগুন দিবে, এগুলো করবে। তখন আমরা চেষ্টা করেছি যে জনগণকে সচেতন করার জন্য। সাথে সাথে আমরা যখন বুঝতে পারি, আমরা তো সবাই আলটিমেটলি দিন শেষে দেশকে ভালোবাসি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমরা মনে করি যে শেখ হাসিনা এই মুক্তিযুদ্ধের চেতনার ধারক এবং বাহক। যখন এই কথাটি মনে হয়েছে তখনই একদম আহ, মনে করলাম যে আর ঘরে বসে থাকার সময় নেই। তখনই সাথে সাথে আমরা রাজপথে বা তো অনলাইনে আমরা জি জি জি। আপনার কাছে একটা প্রশ্ন করেছে দর্শক একজন, আমাদের প্রডিউসারকে একটু অনুরোধ করব তার আগে এই যে প্রশ্নটি যদি একটু দেখানো সম্ভব হয়, নতুবা আচ্ছা, চ্যানেল চ্যানেল ABD তিনি বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় ত্যাগী কর্মীদের মূল্যায়ন করে নাই। সালাউদ্দিন ভাইয়ের কাছে প্রশ্ন, এখন তো সব হাইব্রিড পালাইছে, এখন কি ত্যাগী কর্মীদেরকে মূল্যায়ন করা হবে? সালাউদ্দিন ভাই প্লিজ। জি, অসংখ্য ধন্যবাদ এই ভাইয়ের সাথে। আমি এই ভাইয়ের যে প্রশ্নটি করেছে, ওনার আবেগ অনুভূতির সাথে আমি সম্পূর্ণ একমত। আমাদের সবচেয়ে যেই, আমরা অনেকগুলো ভুল আমরা করেছি, এ কথা আমি বলবো না যে আমরা ভুল করিনি। আমাদের সরকার বলেন, আমাদের দল বলেন, অনেকগুলো ভুল করেছি। সেই ভুলগুলোর মধ্যে অন্যতম ছিল আমরা অনেক সময় অনেক ত্যাগীদেরকে, যারা রাজপথের মানুষ, যারা তৃণমূলের মানুষ, যারা খেটে খেয়ে নিজের করে নিজের পরে একদম মন থেকে আবেগে ভালোবেসে যারা দলটা করে, তারা আসলে একসময় হাইব্রিডদের কাছে, তারা একসময় চাঁদাবাজ, দান্দাবাজ, বা যারা দলে ইনফিল্ট্রেশন করে যারা সুযোগ সুবিধা নেওয়ার ধান্দায় থাকে, তাদের কাছে একসময় তারা আসলে অসহায় হয়ে গিয়েছিল। এটা একেবারে 100% না, বাট অনেকাংশে হয়ে গিয়েছিল। সো আমি মনে করি যে এটা যে ভাই প্রশ্ন করেছে, ভাই প্রশ্নকে আমি খুব শ্রদ্ধা জানাই যে আপনি একটি যুগোপযোগী প্রশ্ন করেছেন। বাট আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগের যে সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, একটা জিনিস খেয়াল করবেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি দেখে যে টেকনাফে তার একটা তৃণমূলের কর্মী আছে, তেতুলিয়াতে তার একজন অবহেলিত কর্মী আছে, সে কিন্তু ওইখান থেকে তাকে তুলে নিয়ে নিয়ে আসবে। কিন্তু আমাদের প্রবলেম ছিল যে আমাদের নেত্রীকে আসলে ওইভাবেই, এমন ভাবে ব্যারিকেড হয়তো দেওয়া হয়েছিল যে অনেক সময় সঠিক তথ্য, সঠিক ইনফরমেশন অনেকগুলো নেত্রীর কাছে যেতে পারেনি। আমি আপনাকে অসংখ্য উদাহরণ দিতে পারি যে বিভিন্ন জায়গা থেকে আপা দেখবেন যে আপনি চিনেন না, জানেন না, একজন মানুষকে ধরে এনে মহিলা সংসদ সদস্য বানিয়েছে, মনোনয়ন দিয়েছে। এই ধরনের কাজকর্মগুলো আপা করেছে, কারণ ওই নেত্রীগুলো সম্পর্কে, ওই নেতা নেত্রী সম্পর্কে বঙ্গবন্ধুর কন্যার ধারণা আছে। উনি তার তৃণমূলের কর্মীদেরকে এত ভালোবাসেন, শেখ রাসেল, শেখ কামাল, শেখ জামালকে যেমন ভালোবাসেন, তৃণমূলের কর্মীদেরকেও ঠিক তিনি এমনই ভাবে ভালোবাসেন। এটা হচ্ছে এই জন্য যদিও সাময়িকভাবে আমাদের ভুল ত্রুটি হয়েছে, বাট দিন শেষে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই আবার আওয়ামী লীগ সরকার গঠন করবে। ধন্যবাদ সালাউদ্দিন ভাই। আমি আমার সহযোদ্ধা প্রডিউসার ভাইকে একটু অনুরোধ করব আমাদের পরবর্তী ভিডিওটি দেখানোর জন্য। দীপান্বিতা, আপনার মাইকটা আনমিউট করতে হবে। আমরা এতক্ষণ যেই ছবি, ধন্যবাদ সালাউদ্দিন ভাই, আমরা এতক্ষণ যেই ছবিগুলো দেখতে পাচ্ছিলাম একটি ভিডিওর মাধ্যমে, সেটা আমাদের বোন মাজেদা খাতুনের উপরে ঘটে যাওয়া ঘটনা। এখনো আসলে আমাদের বোনটি নিরাপত্তার খাতিরে এই ভিডিওতে আসতে পারছেন না, কিন্তু তার নিজের কথাগুলো তিনি বলতে চান। তিনি যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক মনিরাম উপজেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, বা অন্য কোনো জায়গা থেকে। বোন, আপনাকে একটু আমি জিজ্ঞাসা করতে চাই যে জুলাই মাসে
আমরা অনেক কিছু ঘটে যেতে দেখেছি এই দেশে। সেই সময় তো সকলেই আসলে অনেকেই বুঝতে পারেনি যে আসলে এই আন্দোলনটা কিসের আন্দোলন। সেই সময় আপনি আসলে কি এই আন্দোলনের পক্ষে ছিলেন, নাকি আসলে আপনি দেশ মানে আওয়ামী লীগ সরকারের আসলে সপক্ষে দাঁড়িয়েছিলেন? আর যদি দাঁড়িয়েও থাকেন, সেটা কেন দাঁড়িয়েছিলেন সেই বিষয়টা একটু জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আমি জুলাইয়ের পক্ষে ছিলাম না, আন্দোলনের পক্ষে ছিলাম না। আমি কখনোই আন্দোলনের পক্ষে ছিলাম না। এই কারণে ছিলাম না, কারণ আমি বেশ বুঝতে পারছিলাম যে এটা একটা ষড়যন্ত্র। এটা একটা ষড়যন্ত্র। আর কিছু কথা হচ্ছে ভুল হয়েছে, ভুল মানুষ না বুঝে কিছু ভুল করেছে। সেই ভুলটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে আসলে কোটাটার কথা, যে আমি মুক্তিযোদ্ধার সন্তানকে দেব না হচ্ছে রাজাকারের সন্তানের দেব, কথাটা এভাবে হয়েছে, কিন্তু রাজাকার বলা হয়েছিল না। কিন্তু তাদেরকে ভুল বোঝানো হয়েছিল যে তোমাদেরকে রাজাকার বলেছে, এ বলে তাদেরকে উস্কানি দেওয়া হয়েছিল। আসলে কিন্তু এরকম কিছুই না, কিন্তু এই ভুল বোঝার কারণে আজকে এত বড় একটা ক্ষতি। কিন্তু এখন বুঝতে পারছে জনগণ যেটা ভুল। বোন, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে সেই সময় আমরা আপনাদের আওয়ামী লীগের অনেক মানুষকে নীরব থাকতে দেখেছি, যারা আসলে কোনো দিকেই কথা বলেনি। তো আপনি তো নীরব থাকেননি, আপনি কথা বলেছেন। এর পিছনের আপনার যে চেতনাটা বা মনের ভিতরের যে অনুভূতিটা কাজ করেছে, সেটা কি একটু আমাদেরকে জানাবেন? আসলে আমার কাছে চেতনা, আমার কাছে মনে হলো যে আন্দোলন যেটা এরা করতেছে এটা ভুল। এদের হচ্ছে আহ, ভুল বোঝানো হয়েছে, ভুল জানা হয়েছে। কিন্তু আমি আন্দোলনের পক্ষে সবসময় ছিলাম না, বা কখনোই ছিলাম না। আমি সবসময় আমি আওয়ামী লীগের পক্ষেই ছিলাম, আমি জননেত্রী শেখ হাসিনার পক্ষেই ছিলাম। কারণ একটা মা যখন সন্তান জন্ম দেয়, তো সন্তান তার মায়ের প্রতি তার টান থাকে। আমি আমার মা, আমি ছোটবেলায় শুনেছি মুক্তিযোদ্ধাদেরকে ভাত রান্না করে নিয়ে খাওয়াইছে, আসলে তার বিনিময়ে সে কিছুই পায়নি, কিন্তু গল্প তো শুনেছি অনেক। আর আমি সেই আদর্শই আদর্শ হয়েছি। এবং আমি জননেত্রী শেখ হাসিনা সবসময় তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে সুস্থ রাখুক এবং সুসম্মানে দেশে আসুক। কারণ এটা মানুষের ভুল ধারণা হওয়ার কারণে আজকে এই অবস্থা। আমি কখনোই এই আন্দোলনের পক্ষে কখনোই ছিলাম না, আমি কখনোই এটি এক মানে একমত না। কারণ এটা আমরা জানি বিগত দিন আমরা বঙ্গবন্ধুর আমল থেকে শুনে আসছি, জাতির পিতা বঙ্গবন্ধুর আমল থেকে আমরা শুনে আসছি। আমার আমি হয়তো তাকে দেখি নাই, আমার তখন জন্মগ্রহণ হয়েছিল না, কিন্তু মা বাবার মুখে শুনেছি, বড়দের মুখে শুনেছি। সে বলে গেছিল যে আমাদের শত্রু এখনো দমন হয়নি, আমাদের শত্রু আমাদের ভিতরেই থেকে গেছে। আমি এই শত্রুকে মলম করতে পারিনি। সেই থেকে শুরু হয়েছে এই পরিকল্পনাটা, সেই থেকে শুরু হয়েছে। সেই পরিকল্পনাটা হতে 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 এক প্রকার এই শেষ পর্যায়ে এসে এটা কার্যক্রম হয়েছে। পরিকল্পনাটা অনেক আগের থেকে, তখন আমি জন্মগ্রহণও করিনি, সেই থেকে এই পরিকল্পনাটা। এই জামাত বিএনপি, এই জামাতের যে এরা কিন্তু খুব মানে চুপচাপ থেকে কাজ করে, এরা কিন্তু ফুটোই বলে না। বুঝতে পেরেছি। আপনি একটি চেতনার জায়গা থেকে আসলে কথা বলেছেন, আমি বুঝতে পেরেছি। আপা, আপনার কাছে আবার আসবো আমাদের পরবর্তী প্রশ্ন নিয়ে। আমরা আগে প্রথম প্রশ্নগুলোই তিনজনের কাছে একে একে শুনবো। তো আমি আমার প্রডিউসার ভাইটিকে অনুরোধ করব, আমাদের পরবর্তী একটি আহ, ছবি সম্বলিত ভিডিও রয়েছে, সেটি দেখাবার জন্য। আমরা এতক্ষণ যেই ছবি এবং ভিডিওগুলো দেখছিলাম, সেটা আমাদের ভাই সাকাউদ্দিন আহমেদ রাজন ভাইয়ের, যিনি আসলে আওয়ামী লীগ মনোনীত কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। তিনি বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য, সাবেক জিএস গুরুদল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ, সাবেক সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ।
অনেকগুলো ডেজিগনেশন দেখতে পাচ্ছি আপনার। আর রাজন ভাই, আমি একই প্রশ্ন আপনাকে করতে চাই যে জুলাই মাসে আপনার অবস্থান আসলে কি ছিল? মানে এই জুলাইয়ের আন্দোলনের সময় আমরা দেখেছি যে আওয়ামী লীগের অনেক মানুষ নীরব ছিল, সকলে যে কথা বলেছে এরকম নয়। 5ই আগস্ট পরবর্তী কি হচ্ছে সেই বিষয়টাতে আমরা পরে আসব। সেই সময় আপনি আসলে কোন স্ট্যান্ড নিয়েছিলেন, এবং যেই স্ট্যান্ডটি আপনি নিয়ে থাকেন না কেন তার পিছনে আপনার যেই কারণ, সেই কারণটি একটু আপনি আমাদেরকে জানাবেন। আনমিউট করতে হবে রাজন ভাই। হুম। ধন্যবাদ বল। দীপান্বিতা মার্টিন। বাংলা কথা চ্যানেলের মাধ্যমে যারা শুনছেন দেশে বিদেশে সকল দর্শক শ্রোতাদেরকে মুজিবীয় শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটি করেছেন, আমি আমার পারিবারিক এবং রাজনৈতিক অভিজ্ঞতা থেকেই আমি বুঝতে পেরেছি জুলাইয়ের আন্দোলনটা শুধুমাত্র কোটার আন্দোলন নয়। আপনারা জেনে থাকবেন যে 2018 সালে যখন ভিপি নূরের নেতৃত্বে এমন একটি আন্দোলন হয়েছিল, তখনই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছিলেন কোনো কোঠাই থাকবে না। তারপরে আপনার একটি রায়কে কেন্দ্র করে সেই মামলাটাও করেছিল ওরা। এই রায়কে কেন্দ্র করে তারা আবার ফুলে ফেঁপে উঠেছে। এটা তাদের কোটা আন্দোলন ছিল না, মূলত তাদের মূল আন্দোলনটা ছিল মুক্তিযুদ্ধের চেতনাকে বাংলাদেশ থেকে ধ্বংস করা। তাদের মূল লক্ষ্য ছিল বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আপার যে উন্নয়ন সারা বাংলাদেশে, সেই উন্নয়নকে স্থবির করে দেওয়া। তাদের ষড়যন্ত্র ছিল ওই 71-এর হায়ানা আর 75-এর ঘাতকরা, যারা নানান চেষ্টা করেও মুজিব আদর্শের সৈনিকদেরকে দাবিয়ে রাখতে পারেনি, সেই মুজিব আদর্শের সৈনিকদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা, এই সরকারের পতন ঘটানো এবং এই দেশটাকে তাদের পূর্বসূরীদের মতো পাক ধারায় পরিচালিত করার জন্য। এখানে জেনে থাকবেন, বিগত 15.5 বছর বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার পরিচালিত হয়েছে। 15.5 বছরে যে উন্নয়ন হয়েছে, পৃথিবীর বড় বড় রাষ্ট্রনায়কগুলো প্রশংসায় পঞ্চমুখ ছিল। পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো বাংলাদেশকে ফলো করত। ইভেন আপনার 71-এর 16ই ডিসেম্বরের পরাজিত সৈনিকরা, সেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তানের জাতীয় সংসদ অধিবেশনে দাঁড়িয়ে বলেছিলেন ইমরান খান, পাকিস্তানের বর্তমান যে অবস্থা, বাংলাদেশকে যদি ফলো করা হয়, বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক অবস্থা, সামাজিক রাজনৈতিক অবস্থা, সেই অবস্থায় যেতে পাকিস্তানের 10 বছর অপেক্ষা করতে হবে। তাহলে বুঝেন বাংলাদেশের উন্নয়নটা শেখ হাসিনা কিভাবে নিয়ে এসেছিল। তার আগের সরকার 5 বার বিশ্ব দরবারে দুর্নীতিতে চ্যাম্পিয়নের রেকর্ড করেছিল। সেই দুর্নীতির কালিমাকে ধূলিসাৎ করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ধীরে ধীরে বাংলাদেশকে কিভাবে উচ্চতর রাষ্ট্রের একটি কাছে নিয়ে উন্নয়নের গিয়েছিলেন জায়গায়, হ্যাঁ, উনি এবং নিয়ে গিয়েছিলেন। আপনি ওনার কি সেই বিষয়টি, যে আমি একটু বলতে চাচ্ছি যে বিচক্ষণতার রাজন ভাই। পরিচয়, উনি হ্যালো। উপবৃত্তির টাকা দিয়েছেন, মায়েদের মোবাইলে টাকা পৌঁছে গিয়েছিল, উনি বছরের 1ম তারিখ ছোট্ট সোনামণিদের হাতে সুগন্ধি নতুন বই উপহার দিয়েছিলেন, উনি কৃষককে বিনা পয়সায় কীটনাশক দিয়েছিলেন, সার দিয়েছিলেন, উনি বয়স্কদের ভাতা দিয়েছিলেন, বিধবাদের ভাতা দিয়েছিলেন, উনি মাতৃত্বকালীন নারীদেরকে, আমাদের মা বোনদেরকে উনি ভাতা দিয়েছিলেন। এই ছিল শেখ হাসিনার উদারতা। এই জিনিসটা ওই ঘাতকদের আর হায়নাদের পছন্দ হয় নাই বলেই তারা এই সরকারকে হঠাৎ ফেলে দিতে হবে। আর ফেলে দেওয়ার জন্য আপনারা জানেন, এই জঙ্গি সুধীর প্রধান উনি নিজেই বলেছেন এটি একটি পরিকল্পিত সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে এই বাংলাদেশে 5ই আগস্ট ঘটানো হয়েছে। যে রাজন ভাই, 5ই আমি আগস্ট একটু, ঘটিয়ে আপনি কি আমার কথা শুনতে 5ই পাচ্ছেন? আগস্ট ঘটিয়ে তারা যে কাজটি করেছে,
রাজন ভাই, আপনি বাংলাদেশের কি আমার মানুষের কথা কোনো শুনতে উন্নয়ন পাচ্ছেন? করেন নাই। এক ব্যক্তির উন্নয়ন হয়েছে, একটি গোষ্ঠীর উন্নয়ন হয়েছে। উনি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে প্রথমেই নিজের 666 কোটি টাকা ঋণ মওকুফ করলেন। এই টাকা কার? এই টাকা বাংলাদেশের 16 কোটি মানুষের টাকা। আমি বলতে চাই, জুলাইয়ে যে তারা আন্দোলনটা করে, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা, আচ্ছা। হ্যাঁ, আমি রাজন ভাইকে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে রাজন ভাই, আমরা বুঝতে পারছি যে এটি উনি বোধহয় আমার কথা শুনতে পাচ্ছে না, সম্ভবত। না, উনি আমার কথা শুনতে পাচ্ছে না। আমরা একটু চলে যাব আমাদের সালাউদ্দিন ভাইয়ের কাছে। সালাউদ্দিন ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, দীপান্বিতা, আপনার কথা আচ্ছা, আমি স্পষ্ট সালাউদ্দিন শুনতে ভাই, পাচ্ছি। আপনার কাছে একজন, আমাদের এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক জানতে চেয়েছে যে আহ, পরবর্তীতে আসলে এই তৃণমূল কি ফিরে ফিরে আসবার কোনো উপায় রয়েছে কিনা, যেটা আপনি একটু আগেও জবাব দিয়েছিলেন, কিন্তু তারপরও একজন আপনার কাছে প্রশ্ন করেছে যে এখন যারা দুর্দিনে এই যে পাশে দাঁড়িয়েছে, তাদের তাদের আসলে কি অবস্থান হবে এবং এর উপায় কি, তাদের আসলে মূল্যায়নের উপায় কি পরবর্তী। জি, ধন্যবাদ। যে দর্শক শ্রোতা আমাকে প্রশ্নটি করেছেন তাকে ধন্যবাদ। আসলে বেসিক্যালি উনি যে কথাটি বলেছেন এটি হচ্ছে একদম একটা বাস্তব কথা এবং বাস্তব প্রশ্ন তুলে ধরেছেন, যে আমরা দেখেছি বিগত সব সময় এরকম হয় যে যারা অনেক সময় আহ তৃণমূলের রাজনীতি করে বা কষ্ট করে সৎভাবে রাজনীতিটা করে অনেক ত্যাগ তিতিক্ষা থাকে, কিন্তু দল ক্ষমতা আসার পরে আহ অনেক সময় অনেকেই ছিটকে পড়ে। এখন আমি যদি আপনাকে বলি, আসলে এটা একটা অনেক কথাটা খারাপ দেখা যাবে বা বিষয়টা কেমন, যে আমিও কিন্তু এরকম একজন ধরেন ভুক্তভোগী মানুষ। আপনারা আমাকে বলতে পারেন যে আমরা যারা 111 এর রাজনীতি করেছি, 111 এর বেসিক্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মূলত যে কয়েকজনের নেতৃত্বটা দিয়েছি এবং যাদের নেতৃত্বে দিয়েছি এবং আমরা যে কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছি, প্রচন্ড পরিমাণ রিস্ক নিয়ে, জীবনের রিস্ক নিয়ে আমরা 111 করেছি। আমার একটা কথা মনে আছে, আপনাকে আমি বলি, আপনি বুঝতে পারবেন শুধু একটা উদাহরণ থেকে যে আমরা কি কি পরিমাণ কি রিস্ক নিয়েছি, কি করেছি। সো যখন আমরা সংবাদ পেলাম যে মাননীয় তখনকার বিরোধী দলের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে দিবে না 111 সরকার, এই সিদ্ধান্ত যখন নিয়েছে, তখন উইদিন 20 মিনিটসের মধ্যে আমরা 8 থেকে 9 জন, 8 জন বা 9 জন, আমার ফিগারটা খেয়াল নেই, শাহবাগে ফুলের দোকানে জড়ো হয়ে আমরা দেখলাম যে আর্মির গাড়ি যাচ্ছে, পুলিশের গাড়ি যাচ্ছে, দাঁড়ায় রইলাম শাহবাগ ফুলের দোকানে। যেই মনে করেন যে আর্মির গাড়িটা চলে গেল, সাথে সাথে আমরা জয় বাংলা স্লোগান দিয়ে আমরা অনেক কিছু করেছি, সেটা আমরা লাইভে না বললাম, এই কাজগুলো আমরা করেছি। তো এটা অনেক বড় রিস্কের কাজ ছিল। তারপরে আমি এক একজন এক এক দিকে দৌড় দিয়ে চলে গেলাম। আমি মসজিদের ভিতরে গিয়া, এই যে বঙ্গবন্ধু হসপিটালের ভিতরে একটা মসজিদ আছে, ওই মসজিদের ভিতরে গিয়ে আমি দাঁড়াইলাম, যে নামাজ, মনে করেন যে যদিও নর্মালি নামাজ পড়ি 2 4 5 রাকাত নফল নামাজ, ওই দিন আমার মনে আছে মনে হয় সম্ভবত 100 রাকাতের উপরে আমি নফল নামাজ পড়েছিলাম। কারণ আমি নামাজ পড়ার উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমি নামাজ পড়তেছি আর এরকম ভাবে যখন সালাম ফিরাই দেখি যে পিছনে আর্মি বা পুলিশের গাড়ি আছে কিনা। ঠিক আছে। তো অনেক সময় পার হওয়ার পরে দেখলাম যে না, কোনো গাড়ি টাড়ি নাই, সবাই নামাজ পড়ে চলে গেছে, একমাত্র আমি মসজিদের মধ্যে নামাজি। তখন আস্তে করে এখান থেকে বের হয়ে এলিফ্যান্ট রোডে এক বাসার মধ্যে গিয়ে পলাইলাম। তো এখানে বাসার মধ্যে রাত্রে থাকলাম। তো এইভাবে মনে করেন যে রিস্ক নিয়ে আমরা রাজনীতি করেছি, বাট দিন শেষে দেখা গেছে কি আমি বা আমার সাথে যারা তখনকার মিছিলে ছিল অনেকেই আসলে ওই রকম পরিমাণ যে লাইমলাইটের প্রত্যাশা ছিল তাদের অনেকেই সেভাবে আসতে পারে না। এটা আসলে রাজনীতিতে হয়। বাট বঙ্গবন্ধুর কারণ হচ্ছে কি শোনেন, এটা তো অনেক বড় দল। ধরেন আপনার 4 কোটি পরিবার এই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। হ্যাঁ, ধরেন 1 কোটি অ্যাক্টিভ কর্মী আছে। এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে তো 1 কোটি কর্মীর সবার খোঁজ খবর ওইভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বের করা সম্ভব হয় না। ওনার কাছে যখন এই খবরটা যায় তখন ঠিক উনি টান দিয়ে নিয়ে আসেন ওনার করে। আমি তো বলছি, প্রথমে বলছি, উনি প্রত্যেকটা কর্মীকে শেখ রাসেল, শেখ জামাল, শেখ কামালের মতো করে দেখেন। ওনাকে ছাড়া, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ছাড়া, উনি নিজ সংসদে বলেছেন একটি কথা, সেই কথাটা আমি পুনরাবৃত্তি করলাম না, ওনাকে ছাড়া আমাদের আর কোনো ভরসার জায়গা নাই। এটা হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে সত্য। যখনই যার কাছে দায়িত্ব দেওয়া হয়েছে তখনই সে দায়িত্বটা হয়তো অনেকেই পালন করেছেন, অনেকেই সঠিকভাবে পালন করেন। আজকের এই দুর্দিনে আমি আসলে কোনো এই ব্যাপারে কোনো কিছু কথা বলতে চাই না। আমি এই দুর্দিনে শুধু একটা আশাবাদ ব্যক্ত করব যে আগামী দিনে যেন আমাদের নেতা কর্মীরা, যেন যারা ত্যাগ স্বীকার করছে এখন, তাদেরকে যেন মূল্যায়ন করে, যারা ত্যাগী
যারা প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু সৈনিক তাদেরকে যেন মূল্যায়ন করে সেই সহানুভূতি সেই মনোভাব যেন আমাদের নেতাকর্মীদের হয়, নেতাদের হয়, এটা আমি অনুরোধ করব। আর ভাই যে কথা বলেছেন ভাই সত্য, এই কথা আপনি যেটা বলেছেন সেটা সত্য। আমরা এর থেকে শিক্ষা নিতে চাই। আশা করি যে আমরা আমাদের তৃণমূলের নেতা কর্মীরা বঙ্গবন্ধু সৈনিকেরা ভবিষ্যতে অবহেলিত বঞ্চিত হবে না, এটাই প্রত্যাশা। আপনারা আপনাদের যাদের কণ্ঠ আসলে মাননীয় প্রধানমন্ত্রীর পর্যন্ত পৌঁছায়, তাদের কাছেও আসলে একটি অনুরোধ থাকবে। তৃণমূলের হয়ে আমার কাছে বিভিন্ন মেসেজ এসেছে, আপনি নিজেও বলছিলেন যে তার পর্যন্ত আসলে বার্তাটা যদি পৌঁছায়, উনি তাদেরকে তুলে আসলে একটি অবস্থানে নেবার চেষ্টা করেন। সুতরাং আপনি নিজে বলেছেন যে আসলে এত 4 কোটি মানুষের মধ্যে থেকে পুঙ্খানুপুঙ্খভাবে হয়তো সকলের বিষয়টা তিনি জানতে পারেন না। সেইখানে আসলে আপনারা যারা রয়েছেন তাদের একটি দায়িত্ব বর্তায় যে তৃণমূলের এই মানুষগুলোর কথা না, তার কাছ এটা সত্য, পর্যন্ত এটা পৌঁছে সত্য দেয়া, আপনার সাথে দীপান্বিতা, আপনার সাথে পৌঁছে এখানে দেয়া। এখানে আমি প্রকাশ্যে এখানে আমি লাইভে আমি বলছি, যদি আল্লাহ কখনো সুযোগ দেয় যে সেরকম পরিমাণ ভালো জায়গায় যাওয়ার বা তৃণমূলের নেতা কর্মীদেরকে খোঁজ রাখার মতো যদি কোনো দায়িত্ব পাই কারণ আসে, তো সর্বোচ্চ চেষ্টা করব যেন একজন তৃণমূলের নেতা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করব এই দুর্দিনে এই পার্টির ক্রান্তিকালে কারা কাজ করেছে। এবং সেই রকম একটি প্ল্যান আমার আছেও, আমি এটি নিয়ে কাজ করছি। যে এখন যারা বিভিন্ন সময় কাজ করছে, এখন তো প্রকাশ্যে সবকিছু অনলাইনে চলে আসে, তাদেরকে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা, তাদের জন্য কিছু করা, তাদেরকে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করে তাদেরকে লাইমলাইটে নিয়ে আসা, নেতৃত্বে নিয়ে আসা, এই কাজটা আমি আমি করতে চাই। এটা আমি আমার আমি বলবো না, এটা এই নিয়ে এগুলো নিয়ে আমার একবার প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে, ঠিক আছে, কোন একটা প্রেক্ষাপটে, একটা কথার প্রেক্ষাপটে। সো এই কাজটা আমি যদি সুযোগ পাই ইনশাল্লাহ আমি এই কাজটা করবো। চমৎকার, আমরা আশার চোখে তাকিয়ে রইলাম আপনার দিকে। আমার বোন মাজেদা আপার কাছে আমি একটু প্রশ্ন করতে চাই যে মাজেদা আপা, জুলাই মাসে আসলে তখনও আসলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন। তারপরে 5ই আগস্ট পরবর্তী আমরা একটি ক্ষমতার রদবদল দেখি এবং 5ই আগস্টে ভয়ঙ্কর জঙ্গি আক্রমণ দেখি আমরা বাংলাদেশে। এর পরবর্তীতে আওয়ামী লীগের হয়ে কাজ করা এক ধরনের আসলে মৃত্যুকে বরণ করবার মতো। কারণ এখন বর্তমানে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের নামও উচ্চারণ করা নিষিদ্ধ। আওয়ামী লীগের ওয়েবসাইট সম্ভবত গতকালকে, আমি যদি ভুল না বলে থাকি, সেটাও আসলে বন্ধ করা হয়েছে। কেস হতে পারে, অনেক কিছু হতে পারে। আমরা কিছু ছবি দেখলাম আপনার, যেগুলো আসলে 5ই আগস্ট পরবর্তী ঘটনা। আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, আপনাকে মারা হয়েছে, আপনার হাত ভেঙে দেওয়া হয়েছে। 5ই আগস্টের পরে যখন একটি দল আর ক্ষমতায় নেই, তখন সেই দলের জন্য আপনি কথা বলে যাচ্ছেন কেন? কি কারণে? আসলে 5ই আগস্টের পরে কথা বলছি, আমি আগেও কথা বলেছি, শুধু 5ই আগস্ট না, আমি সবসময় কথা বলি। কারণ আমি একটা দল পছন্দ করি। আমি আমলিক পরিবার না হলেও আমলিক পরিবার। আমি মনে করেন আমি পছন্দর একটা জায়গা আছে, সবাই সবাইকে পছন্দ করে না। আমি আমার ছোটবেলার থেকে, আমার চেতনার থেকে, আমি যেদিন থেকে বুঝলাম যে বাংলাদেশে প্রধানমন্ত্রী আছে, রাজা আছে, এইসব যখন আমি বুঝতে শিখলাম, সেদিন থেকেই আমি নেত্রীকে পছন্দ করি। আমার কেন যেন মনে হয়, এখনো আমি কথা বলছি তো আমার মনে হচ্ছে আমি তাকে পালে আমার আমার যে বুক ভরা কান্না আছে, সেটা আমি যদি একটু প্রকাশ করতে পারতাম। কেন যেন মনে হয় উনি আমার জন্ম দিয়া মা, উনি আমাকে পৃথিবীর আলো দেখাইছে, এমনটা কেন মনে হয় আমি জানি না। তবে আমি ওনাকে খুবই ভালোবাসি, মন থেকে ভালোবাসি, হয়তো কখনো কাছ থেকে দেখি নাই, তবে তার মিছিল, তার স্লোগান সবসময় আমি বলি। এবং 5ই আগস্টের পরে আমি মহাসিং দিবসে গেছিলাম ঢাকাতে। আমি ফেসবুকে দেখলাম যে সবাই বলছে যে চলে আসেন ঢাকায়, ঢাকা শহরের 0 পয়েন্টে মহাসিং দিবসে নেত্রীর জন্য। আমি হতাশ হয়ে 2জন সাথে করে নিয়ে মনে করেন যে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বেরিয়ে গেছি ঢাকার উদ্দেশ্যে। তো সবাই দেখছেন সেই ভিডিওটা, যে মেয়েটা আমার সামনের থেকে চুল ধরে টেনে নিয়ে গেছিল, হ্যাঁ, উঠায় নিয়ে গেছিল, একটুর জন্য আমি বেঁচে গেছিলাম। আর এই মহাসিং দিবসে যাওয়ার কারণে, আর ফেসবুক আমার MS মাজেদা খাতুন দিয়া, এই ফেসবুকে আমি পোস্ট করার কারণে আমাকে আর কি মারধর দিল। এর আগে আমাকে হুমকি হামকি দেছে। আমি 50,000 টাকা আমার লোন করে আমি তাদেরকে দিয়েছি, সে বইও আমার কাছে আছে। আমাকে হুমকি দিয়েছে, আমাকে মারতে গেছে। আমার দেখেন কেউ নেই পরিবারের, আমার একটা ছেলে ছাড়া, মা ছাড়া
আমার পরিবারের কেউ নেই। তো আমি কখনো ভয় পাইনি, কারণ মৃত্যু তো একদিন আছে, হবে, হয় আপনার হাতে হবে, আর তা নাহলে আল্লাহ পাক নিয়ে যাবে। তা যাই হোক, আমি এই ভয়টা আমি আসলেই কখনো পাইনি। আর ভালোবাসাটা কিন্তু কাউকে জোর করে বাসানো যায় না। আমি ভালোবাসি আপনাকে, আপনি কি ভালোবাসাবেন আপনি আর একজনকে জোর করে? সেটা কি সম্ভব? কখনোই সম্ভব না। আমি নেত্রীকে ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি। তা আপনি আমাকে জোর করে যদি মেরেও ফেলান, তাও তো আমার মুখের থেকে জয় বাংলা কাটি পারবেন না। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। দেখেন, আমি হয়তো ওইভাবে গুছিয়ে বলতে পারবো না, কিন্তু স্টেট কথা বলতে আমার পছন্দ। আমি সবসময় স্টেট কথা বলতে ভালোবাসি। আমি বঙ্গবন্ধুকে দেখিনি, কিন্তু বঙ্গবন্ধুর যে গর্জন, যে আওয়াজ, তোমাদেরকে আদেশ যদি আমি না দিতে পারি, তোমরা কিন্তু ঘরে থাকবে না, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তোমরা এগিয়ে যাও। এই গর্জন শুনলে গায়ের লোম খাড়া দেয়। তবে আমি আমি একটা কথাই বলতে চাই, নেত্রী যদি লাশ দেখতে চেত, যদি রক্তপাত দেখতে চেত, তাহলে নেত্রীর অনেক কর্মী আছে আমাদের মতন অনেক তৃণমূলের কর্মী আছে, তার জন্য জীবন দিতে চায়। সে যদি বলতো যে আন্দোলন হচ্ছে, তোমরা গণভবন ঘিরে রাখো, কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে ঘিরে দিত, কিছুই করতে পারতো না। কিন্তু নেত্রী কিন্তু সেটা চাইনি, নেত্রী কিছুই চাইনি। নেত্রী বলেছে, আমি তোমাদের সাথে কোনো জ্ঞানজাম করতে চাই না, তোমরা যা বলছো আমি তাই মেনে নিচ্ছি, তোমরা আন্দোলন থামাও, তোমরা রক্তপাত থামাও, তোমরা রক্তপাত করো না। নেত্রী কিন্তু এটা চাইনি কখনো। এবং আমি আমার জায়গা থেকে বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা আমাদের মা, সুসম্মানে বাংলাদেশে আসবে এবং বাংলাদেশ হাসবে, মানুষের আপনার দুঃখ এই ঘুচাবে, মানুষের দুঃখ ঘসবে, বাংলাদেশ হাসবে। তবে আপনাদেরকে আর একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে আমার। সেই কথাটা হচ্ছে, জানি না কিভাবে নেবেন আপনারা, আমি সারা পৃথিবীর মানুষকে জানাতে চাই বা আপনাদেরকেও বলতে চাই, যেদিন থেকে যেদিন থেকে নেত্রী বাংলাদেশ ছেড়েছে, সেদিনই বাংলাদেশে মানুষের ভিতরে অভাব, অনাটান, দুঃখ, কষ্ট নেমে এসেছে, হাহাকার এটা নেমে এসেছে। আপনি বিশ্বাস না করেন, প্রত্যেকটা লোকের কাছে আপনি জিজ্ঞাসা করবেন, কি দিয়ে ভাত খেয়েছো? ভাই ভাত খাইনি, ঝাল জুটিনি, ইনকাম নেই, ইনকাম করতে পারিনি। এরকম অনেকেই আছে। যেমন আমার আমার একটা ছোটখাটো দোকান ছিল, সেই দোকানটা আমার তো ভাঙচুর করে নিয়ে গেছে, আমার তো কিছুই নেই, আমার স্বামী নেই, আমার বড় ছেলেটা মারা গেছে, আমার ছোট একটা ছেলে আছে, আমার সংসারে দেখার মতন কেউ নেই, আমার ইনকাম করার কেউ নেই, আমি পালাই পালাই বেড়াচ্ছি। তার ভিতরে দেখেন দুইবার মাইর খেয়েছি। একবার হচ্ছে আহ অর্থ সম্পত্তি গয়নাগাটি যা ছিল দিয়ে তাদেরকে বন্ধ করাইছি। তারপরেও কিন্তু আমি সেই পোস্ট করার কারণে আমাকে মাইর খেতে হলো এইভাবে। আমার আসলে তখন আমাকে যে একটু হেল্প করবে, সেরকম লোকও আমি কাউকে খুঁজে পাইনি। তা আমি শুধু ভাবছিলাম, দেশটা কি হয়ে গেল, কি হয়ে গেছে। তো এবং এই আপনি যে মার দেখেন কোন আপনি যে পোস্ট, আপনি যে এই পরিমাণ মার খেলেন, তারপরেও আপনি আজকে স্বেচ্ছায় আমাদের সঙ্গে এখানে সংযুক্ত হলেন, তারপরেও আপনি আসলে থামছেন না, কাজ করে যাচ্ছেন। এইটা ভেতর থেকে আপনার, কে আপনাকে এইটা আসলে আহ এগিয়ে দিচ্ছে এই কাজগুলো আমাকে করবার কেউ জন্য? আমাকে কেউ আগায় দিইনি। যদি কাউকে ভালোবাসা যায়, আমি আপনাকে ফার্স্ট টাইমই বলছি, যদি কাউকে ভালোবাসানো যায় বা ভালোবাসা যায়, তার মনের জোরে কিন্তু সে আগায় যায়। ধন্যবাদ, আমরা উত্তরটা পেয়েছি। আমি একটু সাকাউদ্দিন আহমেদ রাজন ভাইকে বলবো যে, রাজন ভাই, 5 তারিখ একটি 5 তারিখ আসলে আমরা বাংলাদেশে এখন আমরা বুঝতে পারছি যে সেটা একটা জঙ্গি হামলা ছিল। আমরা বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি পুড়ে যেতে দেখেছি, অনেক অনেক ভ্যান্ডালাইজেশন দেখেছি, অনেক এবং একটি ক্ষমতার আসলে অদল বদল আমরা দেখেছি। এরপরে সেই একটা খুব ভয়ার্ত একটি পরিস্থিতি তৈরি হয়েছে আওয়ামী লীগের জন্য 5ই অগস্ট। এরপরে আসলে আওয়ামী লীগের জন্য কথা বলা, অনেকেই হয়তো বলেননি, অনেকে নিরাপত্তার কারণে বলেনি, কিন্তু আমরা আপনার কিছু ছবি দেখতে পাচ্ছিলাম মুখ ঢেকে আপনারা একটি কোথাও স্লোগান দিচ্ছেন, কিছু কাজ আমরা দেখতে পাচ্ছিলাম। তো 5ই অগস্টের পরে যেখানে অনেক মানুষ সরে গেল আর কথা বললো না, তো 5ই অগস্ট পরবর্তী আপনি কি কারণে আসলে কিংবা এখনো পর্যন্ত কথা বলে যাচ্ছেন বা কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগের জন্য?
আপনি মিউট আছেন, আনমিউট, আনমিউট ইয়োরসেলফ। হুম। শৈশব থেকে স্লোগান দিয়ে বড় হয়েছি, বঙ্গবন্ধু স্মরণে ভয় করি না মরণ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু মুজিবের আদর্শকে বুকে ধারণ করেছি, লালন করি এবং পালন করি। 5 আগস্টে তাদের শুধু কোঠা ছিল না, যদি কোঠাই থাকতো তাহলে গণভবন কেন লুটপাট করতো? যদি তাদের আন্দোলনটা কোঠা হতো তাহলে 32 নম্বরে কেন হামলা করতো? যদি তাদের আন্দোলনটা কোটার মধ্যেই সীমাবদ্ধতা থাকতো তাহলে কেন জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরাতো? যদি তাদের আন্দোলনটা কোটার ভিতরে থাকতো তাহলে জাতির পিতার মোরালে যেভাবে অপমান অপদস্থ করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে এর চাইতে ন্যাক্কারজনক ঘটনা পৃথিবীর কোন দেশে ইতিপূর্বে হয়নি, ভবিষ্যতে হবে কিনা আমি জানি না। সেই জন্যেই আর ঘরে বসে থাকি নাই। 15 আগস্ট মোমবাতি প্রজ্বলন হয়েছিল, আপনারা জানেন, জাতি জানে, বিশ্ববাসী জানে। এবং সেই সময় আমাদের অভিনেত্রী রুকিয়া প্রাচীরের উপর হামলা হয়েছিল, ওনার পাশেই থেকেছি। তবে ভাই হয়ে বোনকে রক্ষা করতে পারি নাই, এই ব্যর্থতা এখনো নিজেকে কাঁদায়। তারপরে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মিছিল করেছি, মিটিং করেছি, বঙ্গবন্ধুর স্মরণ সভা করেছি, মাননীয় সভানেত্রীর জন্মবার্ষিকী পালন করেছি, ইফতার করেছি, ছিন্নমূল মানুষদের হাতে ইফতার তুলে দেওয়ার সৌভাগ্য হয়েছিল। এবং লাস্ট নভেম্বর আপনার 9:45 থেকে 9টার সময় 32 নম্বরে আমরা মিছিল করেছি, সেই মিছিলে আমাদের হামলা হয়েছিল। তারপরে সেই জায়গা থেকে আমরা খণ্ডিত হয়ে আমরা 20-25 জনে আবার রাত্রে 12টার পরে এফডিসির সামনে মিছিল করেছি, সেই মিছিলে হামলা হয়েছিল। তারপরেও কিন্তু আমরা কাজ করছি না তা নয়। মুজিব সৈনিকরা সকলেই অনলাইনে অফলাইনে কাজ আমাদের চলমান। হায়নারা যদি মনে করে তাদের এই দাবরানিতে, তাদের এই অস্ত্রের মহড়া, তারা যেভাবে আপনার মব করছে সারা বাংলাদেশে, বাংলাদেশের মানুষ কিন্তু ইতিমধ্যেই বুঝতে পেরেছে তারা 71-কেও পরাজিত করেছে। 71-এ তারা যা যা করেছিল তার চেয়ে বেশি করেছে 2024 এবং 25-এ। কাজেই আমরা আমাদের আদর্শকে বুকে ধারণ করে আমরা মনে করি আমরা সন্তান, আমাদের জননী নির্বাসিত। ওই হায়নাদের কারণে আমাদের জননীকে ফিরিয়ে আনার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। আমাদেরকে ঢাকা শহর সহ সমগ্র বাংলাদেশের রাজপথ আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। সেই জন্যই আমাদের পথ চলা, আমাদের কাজ করা। আমাদেরকে হত্যা করতে পারবে, কিন্তু আমাদের ভিতরে যে অনুভূতিটা আছে সেই অনুভূতি তো তারা ধ্বংস করতে পারবে না। এই আমাদের রক্তে, শিরায় শিরায় মজ্জায় জাতির পিতার আদর্শ বিদ্যমান, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আদর্শ বিদ্যমান। কাজেই আমাদেরকে তারা যতই হুমকি দামকি, যতই গ্রেফতার করুক, যতই হত্যা করুক, কতজন হত্যা করবে তারা? আমরা তো সেই সময় স্বৈরাচারের এরশাদ বিরোধী আন্দোলনেও বলতাম, যতবার হত্যা করো জন্মাবো আবার, দারুণ সূর্য হব, লিখব নতুন ইতিহাস। আমরা তো সেই সৈনিক, আমাদেরকে হত্যা করে তো দাবিয়ে রাখা যাবে না। আমাদের জাতির জনক বলেছিলেন আমাদেরকে আর দাবিয়ে রাখতে পারবে না, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বে। আমরা তো তার আদর্শ বুকে লালন করি এবং পালন করি। কাজে চমৎকার রাজেল আমাদের ভাই। যাত্রা তারা অব্যাহত থাকবে, তারা দাবিয়ে রাখতে পারবে না, যতদিন না পর্যন্ত মাকে স্বস্থানে আমরা অধিষ্ঠিত করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ দীপান্বিতা। আমার প্রডিউসার সহযোদ্ধা ভাইকে একটু অনুরোধ করব একটি ভিডিও দেখানোর জন্য। আপনি ছাত্রদেরকে ব্যবহার করে জনসম্মুখে, জনগণের সামনে এটি যদি একটি প্রপাগান্ডা গুজব হিসাবে সরিয়ে থাকেন, তাহলে স্যার দুঃখিত স্যার, আপনাকে কিন্তু স্যার এর হিসাব আপনাকে দিতেই হবে এবং এর সাজা আপনাকে ভোগ করতেই হবে। আপনি ভুলে যায় না স্যার, একটি জিনিস আপনাকে আমি স্মরণ করিয়ে দেই, আপনি আমার প্রিয় স্যার তাই আপনাকে স্মরণ করে দেই যে স্যার, খন্দকার মোস্তাকের বাড়ি কুমিল্লা
এবং আপনার বাড়িও কুমিল্লা, এবং আমিও বৃহত্তর কুমিল্লার মানুষ। আপনাকে একটি কথা স্মরণ করে দেই, যে সেটি হচ্ছে যে খন্দকার মোস্তাক কিন্তু বঙ্গবন্ধুকে খুন করে অল্প সময়ের জন্য দেশের সর্বোচ্চ ক্ষমতায় ছিল। সেটা কতদিনের জন্য? অল্প সময়ের জন্য। আপনিও আওয়ামী লীগ সরকারকে এই খন্দকার মোস্তাকের হাত ধরেই গুজব এবং মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে বাংলাদেশে আমেরিকা দূতাবাসের সহযোগিতায় ছাত্রদেরকে নিয়ে ভুল বুঝিয়ে তাদের মধ্যে প্রপাগান্ডা ছড়িয়ে এবং তাদেরকে ক্ষমতার লোভ দেখিয়ে এই সরকারের বিরুদ্ধে একটি আন্দোলন করতে সক্ষম হয়েছেন। যদি আপনি এই ২৬ লক্ষ লোকের তালিকা প্রকাশ করতে না পারেন এবং তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশিদের, আমাদের ভাই বোনদেরকে যদি চাকরি দিতে না পারেন, তাহলে কিন্তু স্যার আপনার খবর আছে স্যার। আপনার অবস্থা কিন্তু খন্দকার মোস্তাকের পরিণতির চাইতেও ভয়াবহ পরিণত হবে। স্যার আপনাকে একটা কথা বলি স্যার, আপনি তো এই সালাউদ্দিন ভাই, আপনার ভিডিও দেখছিলাম, যেটা 5 আগস্ট পরবর্তী একটি ভিডিওতে আপনি এই কথাগুলো বলেছেন এই সময়ের আইন উপদেষ্টা আসিফ নজরুলের উদ্দেশ্যে। 5ই আগস্ট যে ঘটনাটি, এটা যেটা একটু আগে আসলে আমাদের রাজন ভাইও বলছিলেন, যে 71-এ আসলে জানা করেছে, তার থেকেও অনেক ভয়াবহ কিছু ঘটনা আমরা 2024-25-এর এখন পর্যন্ত অনেক দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের মানুষ এক রকমের আসলে 5 আগস্ট পরবর্তী ভেবেছিল যে আওয়ামী লীগ আর কোনোদিনও হয়তো ফিরতে পারবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে, মানে শেষ, আওয়ামী লীগ ইজ গন, এরকম। এটা ম্যাক্সিমাম মানুষ, অনেকে সাধারণ মানুষ সেরকমটা ভেবেছিল, এবং তাদেরও হয়তো সেই ধরনের একটি ইচ্ছা বা পরিকল্পনা থাকতে পারে। তো একটা দল ক্ষমতায় থাকা অবস্থায় তার জন্য কথা বলা একরকম বিষয়, 5 আগস্ট পরবর্তী এই যে আপনি একেবারে একরকমের ভিতরের কনফিডেন্স নিয়ে বললেন যে তার অবস্থা আসলে খারাপ হয়ে যাবে, এর এর কারণ কি? 5 আগস্টের পরবর্তী আপনি আসলে কেন কথা বলছেন, কিংবা এখনো পর্যন্ত আসলে কথা বলছেন কোন বিশ্বাসের জায়গা জি থেকে, কোন চিন্তার জায়গা থেকে? জি ধন্যবাদ দীপান্বিতা আপনাকে। আসলে আপনি যদি 5ই আগস্টের কথা বলেন, 5ই আগস্টের দিন থেকে যদি ধরেন, ওই দিন থেকে আপনি আমাকে বলতে পারেন যে আমি হ্যালো, আমাকে বলতে পারেন যে আই ওয়াজ সেন্সলেস। আমার কোনো একটা কথা মানসিক, যে একজন মানুষের যে হিতাহিত জ্ঞান বুদ্ধি থাকে, ওই 5ই আগস্ট থেকে আমার কোনো অনেক দিন পর্যন্ত হিতাহিত জ্ঞান বুদ্ধি ছিল না। এই মানে অনেকটা মানুষ যেমন পাগল হইলে যে এরকম হয়, এই টাইপের মন মানসিকতা আমার ছিল। যে আমি 5ই আগস্টে, আমার কিন্তু 5ই আগস্টের রাতে, আমি থাকি লন্ডনে, বাট 5ই আগস্টের বিকালবেলায় কিন্তু আমার বাড়িঘর একদম লুটপাট করে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে সবকিছু ধ্বংস করে দিয়েছে। তারপরে বাবা মা কোনো রকম পালিয়ে এক জায়গায় যায়, সেখান থেকে ঢাকায় চলে আসে। আসার পরে তারপরে বাবা মাকে বললাম যে আপনাদের যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা ঘর থেকে বের হবেন না, কারণ আমি জানি আমি কথা বলবো, আমি জানি আমি স্থির থাকতে পারবো না। তারপরে আমার ছোটখাটো একটা বিজনেস ছিল। 5 তারিখে সকালবেলা ঘুম থেকে উঠে ওইখানে যেতে হয়, বাট ওই দিন থেকে আর ওই বিজনেসে আর যাইনি, ওটা একেবারে লেফট ওভার ছেড়ে দিয়েছি। তারপর থেকে মনে করেন যে আপনার রেগুলার, এখন তো ধরেন আমি তো বাংলাদেশে না, বাংলাদেশে থাকলে ডেফিনেটলি রাস্তায় নামতাম, হয়তো মাইর খাইতাম, নয়তো মারা যাইতাম, নয়তো আহত হইতাম, নয়তো যে কোনো একটা পরিস্থিতি হইতো। এখন তো বাংলাদেশে তো আর যেতে পারছি না, কিন্তু মনকে তো আর বুঝাইতে পারতেছি না, মানে একটা পাগল প্রায় একটা মন ছটফট ছটফট করতেছে। আসলে আওয়ামী লীগটা করি, বঙ্গবন্ধুর রাজনীতির আদর্শ ধারণ করি, শেখ হাসিনাকে বোনের মতো মনে করি, মার মতো মনে করি, ভালোবাসি, রাজনীতি করি, সবই ঠিক আছে। কিন্তু 2বার আমার কাছে বঙ্গবন্ধু কন্যাকে যে আমরা কত ভালোবাসি, সেই অনুভূতিটা আমাদের কাছে আমার কাছে ডিফারেন্ট ভাবে উপস্থাপিত হয়েছে। নাম্বার 1-1-11-এর সময় যখন আপাকে বাংলাদেশে আসতে বাধা দেওয়া হয়েছিল এবং জেলে নিয়েছিল, তখন একটা অনুভূতি হয়েছিল। বা সে অনুভূতির চাইতে এবার যখন এইরকম একটা পরিস্থিতি হলো, তখন এর চাইতে আমার কাছে আরো, এখন তো আরো রাজনীতিটা আর একটু বুঝি, বা অনুভূতি বা সবকিছু একটু মেচুরিটি বৃদ্ধি পাইছে, তখন তো স্টুডেন্ট ছিলাম। সো এখন 5 তারিখের পরে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে মানসিক ভাবে, যে আমি বিজনেস ছেড়ে দিয়েছি, তারপরে একেবারে মনে করেন যে পাগল প্রায়, ঠিক আছে। সো কন্টিনিউয়াসলি আমি লাইভে কথা বলতাম,
ভিডিও করতাম, তারপরে কর্মীদের সাথে, সারা বাংলাদেশের কর্মীরা তখন তো কাউকে পায় না, তখন আমার সাথে যোগাযোগ করতো, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতাম, যদি সামর্থ্যের মধ্যে থাকতো কাউকে সহযোগিতা করার চেষ্টা করতাম। সো 5ই আগস্টের পরে যেই বঙ্গবন্ধু কন্যার প্রতি বা আওয়ামী লীগের প্রতি যেই অনুভূতি, সেটা আপনাকে আমার জায়গা থেকে না বুঝলে আসলে এটা এক্সপ্লেন করা যাবে না। যে বাংলাদেশ, আমরা যে বলি বক্তৃতার মধ্যে, আমরা বিভিন্ন জায়গায় সবসময় বলি যে আওয়ামী লীগ কোনো দলের নাম না, আওয়ামী লীগ হচ্ছে একটি অনুভূতির নাম। 5ই আগস্ট থেকে এটা সত্যি সত্যি মনের মধ্যে টের পেলাম যে আসলে আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। এই আওয়ামী লীগের জন্য এত কিছু করতে পারি। আমি আমার জীবনে আপনাকে আমি একটা কথা বললাম আজকে, আমার বড় ভাই মারা গেছে, আমার পরিবারের আরো সদস্যরা মারা গেছে, অনেকেই মারা গেছে, বাট আমি এতবার কাঁদি নাই। 5ই আগস্টের পরে আমি যতবার কেঁদেছি, আপনাকে বারবার কাঁদতে হয়েছে, কারণ এক তো 5ই আগস্টের ঘটনা ঘটেছে, তারপরে 5ই আগস্টের পরে ধরেন আপনারা আমাদের নেতাকর্মীদের উপরে হামলা করতেছে, মারতেছে, তারপরে বঙ্গবন্ধু নাম নিশানা মুছে দিতে চায়, বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 নম্বরে প্রথমবার আগুন দেওয়া হলো, হামলা করা হলো, তারপরে আবার 32 নম্বর ঘুরিয়ে দেওয়া হলো। এই যে বারবার আঘাত, সেই আঘাতগুলো মনে হচ্ছে যে এক একটা আঘাত মনে হচ্ছে যে মানে আপন ভাই, আপন বোন, আপন বাপ মা মরে যাওয়ার চাইতে বেশি আঘাত করতেছে। তো সেই জায়গা থেকে স্থির থাকতে পারি নাই, যে কন্টিনিউয়াসলি আমি 5ই আগস্টের পর থেকে এই কাজ করেই যাচ্ছি দলের জন্য। কখনো বক্তব্য দিচ্ছি, কখনো লাইভ করছি, আবার কখনো যে আমাদের এখানে আলতাবালি পার্ক আছে ওখানে যে প্রতিবাদ করতেছি, বিভিন্ন সভা সেমিনারে যাচ্ছি, এগুলো করেই যাচ্ছি। আসলে বেসিকলি এই কাজগুলো যখন করে মানুষ আসলে যখন কিছু কিছু জিনিস আছে যে বিপ্লব কিভাবে সংগঠিত হয়, প্রেম এবং বিপ্লব দুইটা জিনিস আমার কাছে অনুভূতি হচ্ছে যেটা, যে প্রেম এবং বিপ্লব এই দুইটা জিনিস আপনি যদি পিছনে তাকান যে আমার এইটা হতে পারে সেটা হতে পারে, তাহলে আপনার প্রেমও হবে না, বিপ্লব হবে না। প্রেমের ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না, আমি অনেক কোটিপতির সন্তান, তাহলে আমি গরিব মেয়েকে নিয়ে বিয়ে করবো কিভাবে, তার তো স্ট্যাটাস নাই, তার টাকা নাই, পয়সা নাই, মান সম্মান নাই, তাহলে কিন্তু আপনার তার সাথে প্রেম হবে না। প্রেম যখন করবেন আপনাকে অন্ধ হয়ে যেতে হবে। তদ্রুপ ভাবে বিপ্লব যখন করবেন বা দলের প্রেমে যখন পড়বেন, তখনও আপনাকে অন্ধ হয়ে যেতে হবে। আপনার কোনো চিন্তা করা চলবে না যে আমি পিছনে যে আমি যে এটা করতেছি আমার বাবার কি হবে, আমার মা কি হবে, আমার বাড়িঘরের কি হবে, হ্যাঁ আমার কি হবে, এগুলো যদি চিন্তা করেন তাহলে হবে না। মানে প্রেম আর বিপ্লব এই দুইটা যখন আপনি যখন অন্ধ হবেন, আবেগে পড়বেন, তখন এটা করা সম্ভব। তো আমি মনে করি যে 5ই আগস্টের পরে যে আমি মনে করি যে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি নতুন করে এই দলের প্রেমে পড়েছি, নতুন করে বঙ্গবন্ধুর প্রেমে পড়েছি, নতুন করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেমে পড়েছি। আর সেই আবেগ অনুভূতি থেকেই আমি সেই বিপ্লবটা শুরু করেছি, পিছনের দিকে তাকাই নাই। শুরু করেছি তো করেছি, এখনো করে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমি মনে করি। আমি আবার একটা ডিফারেন্ট থিঙ্কিং এ বিশ্বাস করি। আমি ডিফারেন্ট থিঙ্কিং এ বিশ্বাস করি কি, আমি মনে করি বঙ্গবন্ধু হচ্ছে জাতির জনক, বঙ্গবন্ধু হচ্ছে আমাদের জাতির পিতা। তো বঙ্গবন্ধু যদি আমাদের জাতির পিতা হয়, তা আমি তো বঙ্গবন্ধুর সন্তান, রাজনৈতিক আদর্শের সন্তান, তাহলে বঙ্গবন্ধুর কন্যা হচ্ছে তার সন্তান। তার মানে বঙ্গবন্ধু কন্যা কি আমাদের আপা, আমাদের বোন। তো আমি আমার বোন কষ্ট থাকবে, আমি আমার বোনের জন্য, আমার বোনের রাজনৈতিক ভাবে সামাজিক ভাবে হ্যায় প্রতিপন্ন হবে, এটা আমরা কখনো মেনে নিতে পারি না। যতক্ষণ পর্যন্ত আমাদের রাজনৈতিক পিতার সন্তান, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কন্যা, আমাদের পিতার কন্যা, আমাদের বোন শেখ হাসিনাকে বাংলাদেশে নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত সে পাগলই থাকবো। ততক্ষণ পর্যন্ত যত বাধাই আসুক, যেই প্রকার বাধা আসুক, থাকবো, আন্দোলন করেই যাব, সেটাই প্রতিজ্ঞা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সালাউদ্দিন ভাই। আমার বোন মাজেদা খাতুনের কাছে জানতে চাইবো, খুব অল্প সময়ের মধ্যে বলবেন, আমাদের লাইভের একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আপনারা জীবন ঝুঁকি নিয়ে কাজ করছেন, সত্য প্রেম হচ্ছে সে দুর্দিনে আসলে সেই প্রেমের পাশে থাকে। আমি আসলে সালাউদ্দিন ভাইয়ের সাথে শব্দটা যোগ করে বলতে চাই, আহ ছেড়ে যায় না আসলে, আপনারাও ছেড়ে যাননি। বোন মাজেদা খাতুন, আপনি সামনে আহ কিরকম বাংলাদেশ দেখতে চান? সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে সুন্দর ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছিল, সেটা তো ধ্বংস করে দিল। এর থেকে আরো ডিজিটাল সুন্দর দেখতে চাই।
যে ডিজিটালের শেষ নেই, যে ডিজিটালের শেষ নেই, সেই সুন্দর ডিজিটাল বাংলাদেশ গড়বে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আপনারা আপনারা দেখেন যে সুন্দর পদ্মা সেতু করেছিল, আমার জীবনে আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা ব্রিজে আমি উঠবো, কখনো ভাবতে পারিনি। তো যখন আমি মহাসিংহ দিবসে আন্দোলনে যাই, আসলে আমি তো ঢাকায় একটু খুবই কমই যাই, আন্দোলনের পরে আমি ঢাকায় গেছি। তো যখন পদ্মা সেতুতে গেছি তো আমার তখন মনে হচ্ছিল যে শুধু কাঁদি, এত সুন্দর একটা দেশ, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর, আমি কোন দেশে আসলাম, আসলে আমি কোন দেশে আসলাম, আমি তো নিজেই জানি না যে এটাই বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ বলেছে, এবার নিউ ডিজিটাল বাংলাদেশ হবে, ওর থেকে আরো সুন্দর, আরো আরো পরিবেশ সুন্দর, এবং প্রত্যেকটা মানুষ বলবে যে কি রত্ন হারাইছিলাম সেই তার থেকে বড় রত্ন এসেছে। বাংলাদেশ আপনার শুধু হাসবে, বাংলাদেশ হাসবে, জননেত্রী শেখ হাসিনা আসবে, ইনশাল্লাহ আমরা রাজপথে আছি, থাকবো। জীবন যুদ্ধ নিয়েই মানুষের যুদ্ধ। আজকে যদি সেই পাকিস্তানের সাথে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, সেই সময় দেশটা হতো বা থাকতো, তা আমরা কি কেউ ঘরে বসে থাকতাম? আমার তো মনে হয় না যে আমরা ঘরে বসে থাকতাম। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তোমরা নেমে পড়ো, তোমাদেরকে দাবায় রাখা যাবে না। এই বাংলার মাকে কখনো দাবায় রাখা যায় না, এবং আমাদের সেই শিক্ষা বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদেরকে শিখিয়ে গিয়েছে। আমি তাকে দেখি নাই, কিন্তু তার গর্জনের কণ্ঠ প্রতিটা মুহূর্তে আমি ছাড়ি, এবং আমি কখনো টিকটক করিনি। 5ই আগস্টের পরে আমার নেত্রীকে নিয়ে কিন্তু টিকটক করি, আমার নেত্রীকে নিয়ে আমি টিকটক করি। তার জন্য অনেক চাপ সৃষ্টি, মারামারি, হুমকি ধামকি আসছে। বাইসে থাকতে গেলে হুমকি আসবে, মারবে। রাজনীতি করি বা নাই করি, নেত্রীকে আসবে, বাংলাদেশ আসবে। এবং আমি যে যুব মহিলা লীগের যে পদটা নিয়ে আমি আছি, নেত্রী বাংলাদেশে আসার পরে সুন্দর একটা বাংলাদেশ গড়ার পরে আমি মাজেদা রাজনীতি না করলেও, পদ পদবি না থাকলেও আমি নেত্রীর পিছনে আছি, আমি থাকবো। তাতে আপনি আমাকে মেরে ফেলালেও আমি থাকবো, বেঁচে থাকলেও থাকবো। এবং বোন, আপনাদের আপনার কাছে আমার স্বপ্ন, হ্যাঁ বলুন বলুন। আপনাদের কাছে আমার একটা দাবি, সেই দাবিটা হচ্ছে আমার ভাইয়ের কাছে, সালাউদ্দিন ভাইয়ের কাছে। সেটা হচ্ছে, আপনারা এখনো পর্যন্ত যত বাংলাদেশের এমপি মন্ত্রী আছে, আমি সবাইকে অনুরোধ করব কর্মীদের সাথে যোগাযোগ করার জন্য। এবং প্রত্যেকটা নেতাদের কাছে আমি, যেমন সাধারণ সম্পাদক আছে, যেমন আছে উপজেলার ভাইস চেয়ারম্যান আছে, উপজেলার চেয়ারম্যান আছে, আপনার হচ্ছে জেলার নেতারা আছে, এমপি মন্ত্রী, মহিলা মন্ত্রী হোক আর পুরুষ মন্ত্রী হোক, পুরুষ এমপি হোক, পুরুষ আছে মন্ত্রী হোক, মহিলা মন্ত্রী হোক, যেই হোক, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যোগাযোগ করুন। শোনেন, ভুল মানুষের হবে, মানুষ বলতে ভুল হবে, কিন্তু আপনারা যোগাযোগ করুন, আপনারা প্রত্যেকটা কর্মীদের সাথে যোগাযোগ করুন, এবং সেইভাবে আপনারা একটু সাহস জোগান। দেখেন, আপনাদের লোকের অভাব নেই, কিন্তু তারা শুধু হতাশ, তারা কিন্তু হাহাকার যে আমাদের নেতারা যদি একটু আমাদের সাথে যোগাযোগ করতো, তাহলে আমরা কিন্তু জায়গায় দাঁড়াতাম। আমরা কিন্তু সংখ্যায় অনেক, আপনি একটু ডাক দেন, শুধু ডাকের অপেক্ষায় আমরা সবাই আছি। ডাক দেন, দেখেন কত লোক যাদেরকে আপনারা চেনতেনও না, চেনবেনও না, সেই সব লোকগুলো আগে যে হাজির হবে, যা কখন আপনারা কল্পনাও করেননি। এর নাম ডিজিটাল বাংলাদেশ করে ঠিক আছে জননেত্রী শেখ হাসিনা, আমাদের প্রধানমন্ত্রী। যে মায়ায় ফেলায় রেখে গেছে, সেই মায়া কখনো মুছবে না। মা গো মা, তোমায় তো আমরা ছাড়ি নাই, তুমি যেখানেই থাকো আমাদের হৃদয়ের ভিতরেই আছো। ধন্যবাদ বোন মাজেদা খাতুন, আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমি রাজন ভাইকে জিজ্ঞাসা করবো, রাজন ভাই আপনি এত কিছু সহ্য করার পরেও কাজ করে যাচ্ছেন, আপনি কেমন দেশ গড়ার স্বপ্ন দেখেন? এই কষ্টের পরে তো একটা চাওয়া থাকে, কেমন দেশ গড়ার স্বপ্ন দেখেন?
শুনেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের তৃতীয় প্রজন্মের একজন সৈনিক। আমার দাদা ছিলেন বঙ্গবন্ধু খুব কাছের মানুষ। ৬২ সাল থেকে উনি কিশোরগঞ্জ মহকুমা, তারপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন প্রায় ৩৬ বছরের মতো। আমার পিতা মুক্তিযোদ্ধা। তো আমি আছি, আমার আপন ছোট ভাইয়েরা আছে, আমার চাচারা ফুফুরা, সকলেই আমরা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি, লালন করি, পালন করি। আমরা সবসময় দেখেছি বঙ্গবন্ধু যে সোনার বাংলা স্বপ্ন দেখতেন, বাঙালিকে বাঙালিদেরকে দেখিয়েছিলেন এবং বাস্তবায়িত করেছিলেন। তার সুযোগ্য কন্যা বঙ্গকন্যা দেশরত্ন শেখ হাসিনা আপা সেই কাজটি প্রায় সমাপ্ত করে চলছিলেন। ৪১ সাল পর্যন্ত ওনার টার্গেট ছিলেন ৪১ সালের মধ্যেই বাংলাদেশ বিশ্ব দরবারে একটি উচ্চ রাষ্ট্র হিসেবে মাথাচাড়া দিয়ে দাঁড়াবে। সেই জায়গায় আপনার ওই হায়নারা বাধাগ্রস্ত করেছে। আমরা চাই এই বাঙালি মাথা উঁচু করে দাঁড়াক। আমরা চাই এই বাংলাদেশ সন্ত্রাস মুক্ত থাক, রাজাকার মুক্ত, জঙ্গি মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, এবং সেটা শেখ হাসিনার দ্বারাই সম্ভব। শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করার ক্ষমতা আমার মনে হয় না সৃষ্টিকর্তা কাউকে দিয়েছেন। আমি বিশ্বাস করি ১৮ বার ১৯ বার ওনাকে হত্যা করার অপচেষ্টা করেছিল সৃষ্টিকর্তা, যেহেতু ওনাকে জীবিত রেখেছেন, ওনার মাধ্যমেই আমাদের পরবর্তী প্রজন্মকে একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ উপহার দিবেন, এটা আমি বিশ্বাস করি। আর সেই কাজ করতে গিয়ে আমাদের জীবনের যত হুমকি আসুক, যত ধামকি আসুক, যাই কিছু আসুক, তাকে বরণ করে নিব এবং আমাদের মাননীয় সভানেত্রীকে আমরা দেশে ফিরিয়ে আনবো। এটাই আমাদের অঙ্গীকার। আমাদের এই অঙ্গীকার থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না। কারণ দাদা এবং পিতা ওসিয়ত করে গিয়েছেন, ওসিয়ত করে গিয়েছেন যতদিন বেঁচে থাকবি বঙ্গবন্ধুর আদর্শের বাইরে, শেখ হাসিনার নির্দেশের বাইরে যাবি না। এবং বিশ্বাস করেন দীপান্বিতা, আমি ৬ই আগস্ট মাননীয় সভানেত্রীকে ওনার ওনাকে মেসেজ পাঠিয়েছিলাম, এই কথাটাই লিখেছিলাম, মাননীয় সভানেত্রী, সৃষ্টিকর্তার অশেষ রহমতে যেখানেই আছেন ভালো আছেন আশা করি। দাদা এবং আব্বা ওসিয়ত করে গিয়েছেন যতদিন না পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ এবং শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে কখনো যাবি না। আমি আমরা ছিলাম, আছি এবং থাকবো। আমরা দুই ভাই, আপন দুই ভাই, হত্যা সহ বিভিন্ন মামলার আসামি, ১০ মাস যাবৎ এলাকা ছাড়া। তারপরেও কিন্তু বসে নাই। নূর হোসেন দিবসে ওই ছিলাম, গুলিস্তানি ছিলাম, প্রেস ক্লাবে ছিলাম। আমরা আছি, আমরা থাকবো ইনশাল্লাহ। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ, বাঙালি জাতি নিরাপদ, এটাই আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। আজ রাজন ভাই চমৎকার বলেছেন। আমি লাস্ট প্রশ্নটা সালাউদ্দিন ভাইয়ের কাছে করব, তার আগে এই মুহূর্তে যে সমস্ত শ্রোতা দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলেই আপনাদের কথা বলি, মানুষের কথা বলি, সঙ্গতির কথা বলি, আহ অসঙ্গতির কথা বলি। তাই আমাদের লাইভটা নিয়মিত দেখবার জন্য আমাদের ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেলটা এখনই একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন, ফলো দিন। আর আমি এখন লাস্ট প্রশ্ন করতে চাই আমাদের সালাউদ্দিন ভাইকে, সেটা দিয়ে আমরা আমাদের লাইভটি শেষ করবো। সালাউদ্দিন ভাই, আমি মাজেদা আপাকে, রাজন ভাইকে জিজ্ঞাসা করেছি যে তারা আসলে কিরকম বাংলাদেশ দেখতে চায়। আপনাকে আমি সেই প্রশ্নটা একটু ভিন্ন করে করব। আহ, আমি আপনার কাছে প্রশ্নটা করব, আপনি আসলে কি করতে চান সামনে? বাংলাদেশকে আসলে কিভাবে গড়তে চান? কি আপনি করতে চান সামনে? জি, ধন্যবাদ। আহ, আমরা যে কাজটা করতে চাই যে সেটা হচ্ছে যে আমি যে কাজটা করতে চাই এবং আমরা যে কাজটা করতে চাই যে সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভিশন 2041, 2041 সালের মধ্যে একটা উন্নত সমৃদ্ধিশালী বাংলাদেশ গঠন করা, সেই লক্ষ্যে আমি কাজ করতে চাই এবং আমরা কাজ করতে চাই যেন আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করার জন্য শেখ হাসিনার দেওয়া ভিশন 2041 বাস্তবায়ন যেন করতে পারি। সেই লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একজন বঙ্গবন্ধু কন্যার এবং বঙ্গবন্ধুর একজন সৈনিক হিসাবে, ক্ষুদ্র কর্মী হিসাবে আমরা তার জন্য কাজ করতে চাই। এটি আমাদের প্রত্যাশা, এটি আমাদের চাওয়া। অন্য কোনো চাওয়া নেই, পাওয়া নেই। ধন্যবাদ আপনাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আওয়ামী লীগের দুর্দিনের যোদ্ধা, নেতা ও কর্মীরা।
দুর্দিনে অনেকে আসলে পাশ থেকে সরে যায়, আবার অনেকে থেকে যায়, তখনই আসল প্রেমিক প্রেমিকা কিংবা আসল ভালোবাসার মানুষ যোদ্ধা তাদেরকে পাওয়া যায়। এটা একদিক থেকে যেমন আসলে আহ কষ্টের, আবার একই সাথে এটা কিন্তু এক ধরনের শুদ্ধি। এটা এক ধরনের আসলে তখন কিছু একদম সলিড কিছু আসলে রত্ন পাওয়া যায়। এর আগে আমাদের একটি লাইভে সালাউদ্দিন ভাই একটা কথা বলেছিলেন যে আওয়ামী লীগের এখন যত তৃণমূল কর্মীরা রয়েছে এক একটা হীরার টুকরা। আপনার কি মনে আছে? নিশ্চয়ই সালাউদ্দিন ভাই বলেছিলেন যে এই হীরার টুকরারা যখন আসলে রাস্তায় নামবে এটা অন্য রকমের একটা ব্যাপার হবে। আমরাও তাই আসলে কামনা করি। আমরা আমরা চাই দেশটা আসলে একটি শান্তিপূর্ণ জায়গায় ফিরে আসুক, কারণ আমরা অনেক রকমের ভ্যান্ডালাইজেশন দেখছি, হত্যা দেখছি, রেপ দেখছি। অর্থনীতির অবস্থা বাংলাদেশে এই মুহূর্তে খুবই খারাপ। র্যান্ডমলি আমাদের শেয়ার মার্কেট যেটা, সেখানে আসলে পতন ঘটছে, এবং 10 বছরের মধ্যে, বিগত 10 বছরের মধ্যে সর্বনিম্ন পতন আসলে আমরা দেখতে পাচ্ছি। এরকম বাংলাদেশ আমরা চাই না। আর সেটাকে আসলে রুখে দিতে পারে সম্মিলিত জনতা, কারণ সম্মিলিত শক্তির উপরে, জনতার শক্তির উপরে কোনো শক্তি হয় না। সেটা আমরা 1971 সালে দেখেছি। 25শে মার্চ একটি নিরস্ত্র জাতির উপরে পাক হানাদাররা আসলে আক্রমণ করেছিল সশস্ত্রভাবে, কিন্তু তারপরেও যেটা মাজদা খাতুন আপা বলছিলেন, যে বঙ্গবন্ধুর ডাকে যার যা আছে সেভাবে নেমে গিয়ে আসলে এই দেশকে আমরা মুক্ত করেছিলাম, স্বাধীন করেছিলাম। সেটা আবারও সম্ভব বলে আমি বিশ্বাস করি। আর আমাদের নিয়মিত লাইভ দেখবার জন্য আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আহ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ।